This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক বছর পরে ভোট 26,000 চাকরি যাওয়ার পর যারা যেভাবেই যোগ্য অযোগ্য কেউ অযোগ্য কেউ যোগ্য অযোগ্য দুপক্ষের সঙ্গে আছে বলে যা যা রাজনৈতিক দাবি জানিয়েছিলেন তার অনেক কিছু ওলটপালট হয়ে যাচ্ছে, আরও যাবে সামনের কয়েকদিনে, সামনের কয়েক মাসে। বুঝিয়ে দিল আজকে কলকাতা হাইকোর্টের সওয়াল জবাব এবং সিঙ্গেল বেঞ্চের নির্দেশ। চলে আসছি পরবর্তী খবর। এর মূলেও আসলে সেই ভোট, এক বছর পরে যে ভোট হবে সেই ভোটে এজেন্ট বসতে দেওয়া হবে। বসতে দিলে আদৌ সে ভোটে জেতার কোনো সম্ভাবনা থাকবে? আর যদি জেতার সম্ভাবনা নিয়ে একদম কেউ নিশ্চিত থাকেন তাহলে এজেন্ট বসতে দিতে আপত্তি কোথায়? তাহলে বিজেপি একজনকে মারলে 8 জনকে মারতে হবে কেন? এ রাজ্যের সরকার, পুলিশ সবই তো তৃণমূল কংগ্রেসের। কিন্তু উদয়ন গুহ এমনভাবেই বলে অভ্যস্ত। আর তাতেই এই প্রশ্নটা উঠছে, উদয়ন গুহর আসল উদ্দেশ্যটা কী? উদ্দেশ্য বিধেয় সবই উদয়ন নিজেই স্পষ্ট করছেন। বলছেন এমন পরিস্থিতি তৈরি করবেন যাতে বিজেপির কেউ বুথে এজেন্ট হওয়ার সাহস না দেখায়। তাহলে এই 1-এর বদলে 8, আসল উদ্দেশ্যটা কি হলো? সেই ভোটের মাঠে নিজেকে নিরঙ্কুশ করা, তাই না? শুনুন উদয়নবাবুর বক্তব্য। খবর পাওয়া যায় সেই বন্দোবস্ত করতে হবে, আর যেন অপোনেন্ট কাউ খেলতে না নামে পড়ে সেই ব্যবস্থাটা এইবার ভোটে আমাদের করতে হবে। একেবারে একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি 8টা বিধানসভা কেন্দ্রে বিজেপির 8 জনকে পেটাতে হবে। এমন অবস্থা তৈরি করতে হবে কোনো বাপের বেটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব। এখন এজেন্ট হওয়ার সাহসী যাতে কারণ না হয় সেই পরিস্থিতিটা তৈরি করবেন। এমনিতে যাদের হাতে পুলিশ প্রশাসন সবকিছু, তাদের অন্যতম হয়ে নিজে মন্ত্রী হয়ে উদয়ন গুহ যখন রাজ্যের পুলিশ প্রশাসন কারোর উপর ভরসা রাখতে পারছেন না আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য, বলছেন একজনকে মারলে বিজেপির 8 জনকে মারতে হবে। এবং তারপরেই কারণটা স্পষ্ট করছেন, আসল লক্ষ্য বুথকে বিরোধী এজেন্ট শূন্য রাখা, অন্তত বিজেপি এজেন্ট শূন্য রাখা। ঠিক সেই অবস্থায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ, আরেক প্রাক্তন সভাপতি রাজ্য বিজেপি, তার এমনিতেই আইন মেনে চলার খুব একটা সুনাম টুনাম নেই, আর মেপে চুপে কথা বলার তো একেবারেই নেই। ফলে দিলীপবাবু আরও বেলাগাম হয়েছেন, উদয়ন গুহর তুলনায় একটু বেশি বেলাগাম হয়েছেন। যে ভাষা বলেছেন তার সবটা আমি বলতে পারবো না শালীনতার কারণে, শুধু এইটুকু বলে রাখি, শুরু করেছেন নিজের এলাকায় কুকুরও নাকি বাঘ হয় এই কথা বলে। বাকিটা আপনাদের জন্য। वो ठीक আছে, देखिए घर का कुत्ता शेर होता है, अपने घर में कुत्ता भी शेर होता है। তো কুচবিহারের বাইরে ওকে কে চেনে? উল্টো যদি হয়, জামা কাপড় খুলে ছেড়ে দিল, কলকাতাতে যদি হয় কি করতে পারবে? এরকম ভাবছেন তো? ক্ষমতা চিরদিন থাকে না, আর ক্ষমতার জোরে আস্ফালন করলে আর যারা ক্ষমতার দাস তাদের লোকে ভুলে যায়। বহু লোককে চোখ বোলান না একটু পশ্চিমবাংলায়, এরকম অনেক শের ছিল আগে, তারা কোথায় আছে? বেঁচে আছে, কিন্তু বেঁচে আছে কিনা কেউ জিজ্ঞেস করে না। 21শে জুলাই দিলীপ ঘোষ যখন উদয়ন গুহকে এই হুঙ্কারটা ছাড়ছেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে দিলীপ ঘোষ আলাদা দল করছেন বলে মাঝে কিছুদিন প্রচার চলল, এক শ্রেণীর মানুষ করলেন, দিলীপ উড়িয়ে দিলেন প্রায় মাছি তাড়ানোর ভঙ্গিতে। আবার নতুন প্রচার এসছে বাজারে, 21শে জুলাই নাকি দল পরিবর্তন করবেন দিলীপ। এই ধর্মতলায় 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের বাধা মঞ্চে, শহীদ দিবসের মঞ্চে নাকি তাকে দেখা যাবে। মানে দিলীপ অস্ত গিয়েছেন, এটা যাদের দাবি, তাদের এটাও দাবি দিলীপ উদয়ন হবেন উদয়নের সঙ্গেই তৃণমূলের মঞ্চে। কিন্তু দিলীপ ঘোষ নিজে কি বলছেন? নিজে যা বলছেন তাতে জল্পনা কমছে না, বরঞ্চ আরও বাড়ছে। তার কারণ দিলীপ বলছেন না তিনি 21শে জুলাইয়ের মঞ্চে থাকবেন না। দিলীপ এটাও বলছেন না ওই একই দিনে তার দলের ডাকা নবান্ন অভিযানে, তার দলের যুব মোর্চার ডাকা নবান্ন অভিযান, মাফ করবেন, উত্তরকন্যা অভিযানের কর্মসূচিতে তিনি থাকবেন। দিলীপ বলছেন তিনি কোনো একটা মঞ্চে নিশ্চয়ই থাকবেন। প্রশ্ন তো ওখানেই, কোন মঞ্চে দিলীপবাবু? কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। দেখা যাক, 21 তারিখে আসুক। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়, আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। 21 তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না? না, প্রশ্ন থাকবে না, সমাধান হয়ে যাবে সব। হ্যাঁ, আর এই দল বদলের হাজারো রকমের জল্পনা কল্পনার মাঝখানে শ্রমিক ভট্টাচার্য কি বলছেন, রাজ্য বিজেপির বর্তমান সভাপতি? দিলীপ ঘোষ তো বলছেন জলও নেই পোনাও নেই, কিন্তু শ্রমিক ভট্টাচার্য তিনি দিলীপ ঘোষ নিয়ে বরাবর খুব সিরিয়াস, হালকা কথা বলেন না,
এবারও বলেননি, হালকা কথা বলতে বলতেই যেন কোথায় একটা ভীষণ সিরিয়াস কথা বলে দিয়েছে। কি কথা শুনুন। দিলীপ ঘোষ ছিলেন, দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন। দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার দল সিদ্ধান্ত নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা সেখানে দিলীপ ঘোষ যাবেন। দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না, যেতে পারবেন না। যায় তো যায় কাহা। শুধু একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি, দিলীপ ঘোষ কোনো সেলেবেল কমিউনিটি নয়। তার মানে স্পষ্ট শ্রমিক ভট্টাচার্য খুব সিরিয়াসলি কতগুলো কথা বলে দিলেন। এক, যায় ভিতর যায় কাহা, মানে দিলীপ ঘোষের বিজেপি ছাড়া অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, না উপায় নেই, সাহস নেই, নাকি তেমন মতাদর্শ নেই, কোনটা নেই জানি না, সেটা অনুক্ত রইল। কিন্তু শ্রমিকবাবু বললেন যায় ভিতর যায় কাহা। আরেকটা কথা বলেছেন, দিলীপ ঘোষ সেলেবেল কমোডিটি নয়। তার মানে দিলীপ ঘোষ বিক্রি করেন না, মানে দিলীপ ঘোষকে বিক্রি করা যায় না বা দিলীপ ঘোষ বিক্রি হন না। তার মানে স্পষ্ট করলেন দিলীপ ঘোষ অন্য কোথাও যাচ্ছেন না সম্ভবত। দেখা যাক 21শে জুলাই ঠিক কোন মঞ্চে উদয় হন দিলীপ ঘোষ। কিন্তু তার মাঝখানেই শ্রমিকবাবু নতুন আরেকটা বিতর্ক তার সূচনা করে দিয়েছেন। ঠিক বিতর্ক নয়, একটা বিতর্কের, একটা কৌশলের এবং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দিক নির্দেশের কথা তিনি বলতে চেয়েছেন বলে অনেকে বলছেন। এতে কি বিতর্ক আছে, নাকি পুরনো বিতর্কের মাঝখান থেকে আসলে শ্রমিকবাবু নতুন জলে নতুন মাছ ধরতে চাইছেন? নতুন ভোটার, সরি, যে ভোটার কোনোদিন তাদের ছিল না, আজও তাদের হয়। এই ভোটের মাগ্গি গন্ডার বাজারে যেখানে 5-6% ভোট পেলে নাকি সব হিসেব উল্টে দেবেন বলছেন শুভেন্দু অধিকারী, সেখানে বামেদের ঝুলিতে এখনো থেকে যাওয়া প্রত্যেক নির্বাচন হলো এই 5 থেকে 6, সেটা কি নতুন টার্গেট শ্রমিক ভট্টাচার্যের? আর সেই টার্গেট পূরণ করবার জন্য আপনারা জানেন যে এই বাজার অর্থনীতির যুগে যারা সেলসম্যান বা সেলস পার্সনের কাজ করেন তাদের সবসময় টার্গেট নিয়ে ঘুরতে হয়, মাথাতে টার্গেটের চিন্তা নিয়ে ঘুরতে হয়। আর টার্গেট পূরণ করার জন্য তারা কি না করেন, খারাপ কাজ নয়, ভালো কাজের কথাই বলছি। টার্গেট পূরণ করার জন্য তাদের কত পরিশ্রমই না করতে হয়, অনেক সময় অনেক আপাত অসম্ভবকেও সম্ভব করতে হয় বই কি। ঠিক তেমনটাই বোধহয় শ্রমিক ভট্টাচার্য চাইছেন। বিজেপির মুখে তাই চিরশত্রু, কোটানকোট চিরশত্রু জ্যোতি বসুর প্রশংসা, তা আবার রাজ্য সভাপতির মুখে। শুনুন। 1947-এর 20শে জুনের জ্যোতি বসু, যিনি পরিস্থিতির কারণে, বাঙালির অস্মিতা রক্ষার কারণে, প্রগতিশীল মুসলমানের, ভারতীয় মুসলমানের অধিকার রক্ষার কারণে, মৌলবাদ মুক্ত একটা রাজ্য গঠনের কারণে নিজের মতাদর্শকে দূরে সরিয়ে রেখে, নিজের দলের ঘোষিত অবস্থানকে দূরে সরিয়ে রেখে শ্যামাপ্রসাদের আনা প্রস্তাবে তিনি ভোট দিয়েছিলেন। আজকেও যদি জ্যোতি বসু জীবিত থাকতেন, তিনিও হয়তো আজকে বলতেন এর পায় দিয়ে আমাদের বেরিয়ে আসতেন। এটাই শ্যামাপ্রসাদ মুখার্জির প্রাসঙ্গিকতা। শ্রমিকবাবু বলছেন কবে? 6ই জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনের দিন। আজ 7ই জুলাই, আপনাদের সাথে আমার কথা হচ্ছে, মানে আমরা কথা বলছি শ্রমিকবাবুর বলার কথাটা নিয়ে। আগামীকাল 8ই জুলাই জ্যোতি বসুর জন্মদিন। কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। শুভময়বাবু, সত্যি সত্যি 6 আর 8-এর মাঝখানে 7 নাম্বারটা আসে। শ্রমিকবাবু যা বলছেন তা কি ওই মাঝের মানুষকেই ধরার চেষ্টা, ঘরেও নহে পারেও নহে, যেজন আছে মাঝখানে? আপনি যদি পূর্ণ সংখ্যা বলেন তাহলে 6 আর 8-এর মাঝখানে শুধু 7ই থাকে, কিন্তু আপনি যদি রিয়েল নাম্বার বলেন আর কি, তাহলে 6 আর 8-এর মাঝখানে অসীম সংখ্যক সংখ্যা আছে আর কি। এবং রাজনীতিতে সত্যিকারেরই তো এটা এমন একটা শিল্প বা এমন একটা ভাবনা যেখানে অসম্ভব বলে কিছু নেই। এবং এই প্রসঙ্গে যে উদাহরণটা আমাদের কাছে বারবার আসে, সেই উদাহরণটা হচ্ছে ভিপি সিং এর সরকার। একদিকে বিজেপি সমর্থন করছে, একদিকে বামপন্থীরা সমর্থন করছে বাইরে থেকে, অবশ্যই। কিন্তু আজকের দিনে দুটো প্রশ্ন এখানে। এক হচ্ছে যে শেষ বামপন্থীদের কাছে যে 6-7% ভোট পড়ে আছে, সেই ভোটটা আরেকটু বাড়বে নাকি সেই ভোটটা বিজেপির দিকে যাবে। এখন এই জায়গাটা যতবার আমরা দেখছি, ঠিক যেভাবে বিজেপির ভোট 37 থেকে 40-41-এর মধ্যে থাকছে, বামপন্থীদের ভোট কিন্তু ওই 6-7% বা 5%-র নিচে খুব একটা কমছে না। সুতরাং এই জায়গায় সেই শেষ অংশের ভোটটুকু তারা যদি আদর্শগত একটা ভিত্তির নিরিখে সিপিআইএম কে ভোট দেন, তাহলে সেই ভোটটা কিন্তু বিজেপির দিকে আসা যথেষ্টই শক্ত। এটা হচ্ছে একটি বিষয়। এবং অন্য যে বিষয়, সেটা একটু অদ্ভুত দেখতে লাগছে বা শুনতে লাগছে,
সেটা হচ্ছে বিজেপির তো একটা বড় অংশের ভোট হচ্ছে সংখ্যাগুরু সম্প্রদায়, তাদের ভোট, এবং হিন্দু রাষ্ট্রবাদের কথা বিজেপি বলে। তৃণমূল কংগ্রেস যে ধরনের রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের সঙ্গে বিজেপিতে যাতায়াত যেমন আছে, সেরকম তৃণমূল কংগ্রেসেও প্রচুর মানুষ আছেন, যেহেতু আদর্শ ভিত্তিক দল সেটি নয়, কর্মসূচি ভিত্তিক, সুতরাং সেখানকার প্রচুর মানুষও কিন্তু থাকতে পারেন যারা বিজেপির দিকে বা বিজেপির পক্ষে শিফট করতে পারেন। এরকম তো হয় তৃণমূল এবং বিজেপির মধ্যে যাতায়াত। কিন্তু বিজেপিতে এই যে নতুন দায়িত্ব নেওয়ার পর শ্রমিকবাবু, তাদের কিন্তু তৃণমূলের যারা সমর্থক, তারা তো তৃণমূলের কেনা নয়, কিন্তু তাদের দিকে কিন্তু তারা খুব একটা হাত বাড়াচ্ছেন না। এইখানে একটা রাজনৈতিক কৌশলের প্রশ্ন আসবে, সেটা হচ্ছে যেহেতু বিজেপির আদর্শগত শত্রু বামপন্থীরা, সেক্ষেত্রে বামপন্থীদের আরো একটু দুর্বল করে দেয়া, যাতে পশ্চিমবঙ্গে বিজেপি যোগ তৃণমূলের যে ভোট, সেই ভোটটা সবচেয়ে বেশি থাকে। এটা কিন্তু আপনি আমার সঙ্গে একটু থাকুন, খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বললেন, আমি সে প্রসঙ্গেই তাহলে যাই। আপনি ঠিক যেমন বললেন ঠিক তার সঙ্গে খাপে খাপে মিলে যায় এমন একটা উদাহরণ তাপস রায়। গত বছর জানুয়ারি মাস পর্যন্ত সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস করতেন, তারপরে আপনারা সবাই জানেন বাড়িতে ইডি হানা, একটু একটু করে দলের সঙ্গে মানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাপস রায়ের দূরত্ব তৈরি, শেষে বিজেপিতে যোগদান, আর তারপরে উত্তর কলকাতায় তাপস রায়ের বিজেপি প্রার্থী হয়ে দাঁড়ান। গতকালে যখন দেখুন এই 6 জুলাইয়ে শ্রমিক ভট্টাচার্য জ্যোতি বসুর গুণগান করছেন, যে জ্যোতি বসুর বিরুদ্ধেই সারা রাজনৈতিক জীবনটা কার্যত লড়ে যেতে হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ, মাফ করবেন ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ, যুব কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসে থাকা তাপস রায়দের, সেই জ্যোতি বসুর গুণগান করছেন শ্রমিক ভট্টাচার্য। তাপস রায় পাশে দাঁড়িয়ে শুনছেন, কিন্তু একটুও অধৈর্য হচ্ছেন না, মুখে কোনো বিকার নেই। তার কারণ কি? অনেকটা এরকম, গত বছরও লোকসভা নির্বাচনের পর্বে উত্তর কলকাতার প্রার্থী তাপস রায় গিয়েছিলেন আলিমুদ্দিন স্ট্রিটে সরাসরি বিমান বসুর কাছে প্রচার করতে, আবদার জানাতে, আপনি আমার কেন্দ্রের ভোটার, আমাকে একটা ভোট দেবেন। দলের সর্বক্ষণের কর্মী বিমান বসু আলিমুদ্দিন স্ট্রিটে পার্টি অফিসেই থাকেন সর্বক্ষণের কর্মী হিসেবে। সুখেন্দু পানিগ্রাহী, রবীন দেবরা খুব সৌজন্যের সঙ্গে তাকে ওয়েলকাম করেছিলেন, আসতে বলেছিলেন, স্বাগত জানিয়েছিলেন, কিন্তু বামেদের ভোট কি তাপস পেয়েছিলেন? আজকে দাঁড়িয়ে তাপস কি বলছেন শুনুন। প্রশংসা করার যেটা, সেটা প্রশংসা করতে হবে। রাজনীতিতে সৌজন্যটা একটা বড় ব্যাপার, সেই সৌজন্য নষ্ট করে দিয়েছে গত কয়েক বছর ধরে একটি বিশেষ রাজনৈতিক দল বাংলায়। তা বাংলায় সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের অন্য রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দকে প্রশংসা করবে না তো কি তাদের আক্রমণ করবে, গালিগালাজ করবে? সেটা তো নিশ্চয়ই আমাদের সংস্কৃতি নয়, আমাদের কৃষ্টি নয়, আমাদের শিক্ষা নয়। আমি আরও একবার শুভময় মৈত্র আপনার কাছে আসবো। কৃষ্টি, সংস্কৃতি, শিক্ষা ইত্যাদির কথা আসছে, সৌজন্যের কথা আসছে, কিন্তু বামপন্থীরা মানে মার্ক্সবাদী বামপন্থীরা আর এদিকে হিন্দুত্ববাদী বিজেপি, এরা আমার ছোট থেকে দেখা একে অপরকে গাল না দিয়ে সকালবেলা বোধহয় জলগ্রহণ করতেন না। এই তেলে আর জলে কি ভোটের কলে মিশবে? না দেখুন, আবার মানুষ কি ভোট দেবেন, তারা কেউ বামপন্থী থেকে বিজেপিকে ভোট দিতে পারেন কি পারেন না, সেটা অসম্ভব কিনা এগুলো বলা যায় না। অনেক বামপন্থী সমর্থক বিজেপিকে এর আগে ভোট দিয়েছেন, উল্টোটাও হয়তো সত্যি সর্বদলীয় গণতন্ত্রে। কিন্তু রাজনীতিতে ভালোভাবে যে কথা বলার বিষয়টি বললেন তাপসবাবু বা শ্রমিক ভট্টাচার্য, তারা কিন্তু তাদের অন্তত যেটুকু বক্তব্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুনেছি, তাতে তারা যে খুব অশালীন মন্তব্য কখনো করেছেন যেটা আজকের রাজনীতির ভাষা হয়ে দাঁড়িয়েছে, সেটা কিন্তু আমি অন্তত আমার মনে পড়ছে না, কিন্তু আমি খুব একটা দেখিনি। ফলে তাদের দিক থেকে তাদের ব্যক্তির হিসেবে তারা যে রাজনীতি করছেন সেখান থেকে বক্তব্যটি ঠিক আছে। দ্বিতীয় বক্তব্য হচ্ছে আপনার কথা একেবারেই সঠিক, আদর্শগতভাবে দুটো দলেরই 100 বছর পূর্ণ হতে চলেছে। দলের নাম না থাকলেও অন্য ফর্মে তারা ছিলেন, একদিকে কমিউনিস্ট পার্টি ভারতবর্ষের, আর একদিকে যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, একেবারে দক্ষিণপন্থা এবং বামপন্থা, তাদের যথেষ্ট কন্ট্রিবিউশন আছে ভারতবর্ষের রাজনীতিতে। কিন্তু তাদের আদর্শগতভাবে মিলে যাওয়া, হয়তো কোনো একটি ভোটে মাঝখানে কেউ আছে, কেউ একটা বাইরের থেকে সমর্থন করলেন, এই সম্ভাবনা হতেই পারে, বা কোনো একটা সমবায় ভোটে হয়তো কেউ কাউকে সমর্থন করলেন, কিন্তু আদর্শগত যে ভিত্তি, সারা বিশ্বের রাজনীতিতে আদর্শগত ভিত্তি তো আছে। সেই জায়গায় এই দুই দলের কখনোই কোনোভাবে আদর্শগত ভাবে একসঙ্গে যাওয়া, এটা কোনোদিন ঘটতে পারে না। রাজনীতি সম্ভাবনার শিল্প, তারা যদি একসাথে আসতে হয় তাদেরকে, যদি দুটো দলকে, সেটা হয়তো ব্যক্তি হিসেবে তারা কাছে আসবেন। আমার মনে হয় না সিপিআই এবং বিজেপির কোন রকম জোটবদ্ধতার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গে, সে বিরুদ্ধে যতই তৃণমূল কংগ্রেস থাক না কেন। বেশ, সৌম্যবাবু আমার সঙ্গে থাকুন। তথাগত রায়,
মেট্রো রেলওয়ের ইঞ্জিনিয়ার হিসেবে নিজের জীবনটা পেশাদার জীবনটা কাটানোর সময় যিনি খুব কাছ থেকে জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্ব দেখেছেন, যার চোখে বিজেপি আরএসএসের মতাদর্শে দীক্ষিত হওয়া সত্ত্বেও, যার চোখে এবিএ গণিকান্ত চৌধুরী রাজ্যের প্রাক্তন রেলমন্ত্রী, কেন্দ্রীয় রেলমন্ত্রী, তিনি জ্যোতিবাবুর তুলনায় পশ্চিমবঙ্গের উন্নয়নে অনেক বেশি সিরিয়াস মানুষ বলে যিনি মনে করে এসেছেন, এবং জ্যোতি বসুকে রাজনৈতিকভাবে যিনি বরাবর সমস্ত প্রশ্নে ভয়ঙ্কর বিরোধিতা করে এসেছেন, সেই তথাগত রায় শ্রমিক ভট্টাচার্যের এহেন জ্যোতি বন্দনায় কি পাচ্ছেন শুনুন। তার মধ্যে দোষের কি আছে? জ্যোতি বসু, প্রথম কথা আমি জ্যোতি বসুর কোনো দোষ দেখি না, তার কারণ জ্যোতি বসুর যা স্বভাব, জ্যোতি বসুর যা রাজনীতি, সে তাই করতো। কারণ জ্যোতি বসু তো এইটা অন্তত বুঝেছিল যে বিজেপি যদি ওঠে তাহলে ওকে জবাই করে ফেলবে, ও দলকে জবাই করে ফেলবে, এবং হলো তাই। জ্যোতি বসুর প্রশংসা করলেও কিছু এসে যায় না, না করলেও কিছু এসে যায় না। আর এই সবের মাঝখানে একবার বোধ হয় বিমান বসুর কথাটা শুনে নাও ভীষণ জরুরি। একেবারে ছাত্র রাজনীতি থেকে যারা জ্যোতি বসু এবং প্রমোদ দাশগুপ্তকে দেখে তাদের সঙ্গে তাদের ছায়ায় রাজনীতি করতে করতে বড় হয়েছেন, ইদানিংকালে বুড়ো হয়েছেন। বুড়ো বললে আবার বিমানবাবু রাগ করেন, তার কারণ তিনি সত্যি সত্যি অনেক ছুড়োদের তুলনায় জোরে হাঁটতে পারেন আজও। কিন্তু সেহেন বিমান বসু ওই তাপস রায়ের আবদার আলিমুদ্দিন স্ট্রিটে খুব সৌজন্য করে হাসি মুখে স্বীকার করা বিমান বসু, কিন্তু জীবনে কখনো কমিউনিস্ট পার্টির বাইরে পা না রাখা বিমান বসু। কিভাবে দেখছেন শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যকে শুনি। সমীরবাবু নতুন সভাপতি হয়ে এখন কি বলছেন তা নিয়ে এখনই সব চূড়ান্ত মন্তব্য করা উচিত না। এখনো অপেক্ষা করতে হবে উনি ভবিষ্যতে কি বলেন। রাজনীতি বিবর্জিত রাজনীতি, সেই রাজনীতি করার পক্ষে আমরা কেউ না, তার জন্য আমাদের জন্ম হয়নি। রাজনীতি বিবর্জিত, রাজনৈতিক দর্শন বিবর্জিত রাজনীতি করার জন্য আমাদের জন্ম হয়নি। সোজা কথা, দর্শন তো আছে। আমরা মানুষে বিভাজন পছন্দ করি না, মানুষের উপর মানুষের শোষণ পছন্দ করি না। সেটা এখনই সেটা সম্ভবপর না হলেও আমাদের লক্ষ্য সেটাই, আর এই লক্ষ্য নিয়ে চলবো। আমি মরে ভূত হয়ে যাব মানে এই নয় যে আমাদের মতবাদটা ধ্বংস হয়ে যাবে। আর ঠিক এখান থেকেই আমার সঙ্গে থাকা শুভময় মৈত্র, রাজনৈতিক বিশ্লেষক। শুভময়বাবু, আপনাকে আমার শেষ প্রশ্ন। বিমান বসু ও দর্শনের কথা বলছেন, মতাদর্শের কথা বলছেন, তাহলে আপনি শেষমেশ শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপির এই সামগ্রিক জ্যোতি দর্শনে কি খুঁজে পেলেন? দেখুন, এটা একটা রাজনৈতিক কৌশল, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি বলছি যে যত আদর্শগত বা ফিলোসফিক্যাল যে তফাৎ সেটা থাকবে রাজনৈতিক দলের, কিন্তু তার সঙ্গে ভোট রাজনীতি কিন্তু তার থেকে সামান্য একটু আলাদা। ফলে ভোট রাজনীতিতে কিভাবে একজন অন্য দলকে ডাকছেন, তাদের সমর্থকদের ডাকছেন, তাদের দিকে কিভাবে হাত বাড়াচ্ছেন, এই বিষয়টি আগামী দিনে 2026 নির্বাচনের আগে যে বিভিন্ন সমীকরণগুলো আছে, তার মধ্যে যে চলরাশিগুলো আছে, তার মধ্যে কতটা প্রভাব ফেলতে পারে সেটা দেখার। আপাতত মনে হচ্ছে খুব প্রভাব ফেলবে না, কিন্তু আবার যেটা বলা রাজনীতি সম্ভাবনার বিষয়, কিন্তু এটাও শেষে বলতে হবে যে তা বলে আমরা অবশ্যই একেবারে নিশ্চিত যে বিমান বসু তার রাজনৈতিক আদর্শ ছেড়ে বিজেপির সঙ্গে হাত মেলাবেন, এরকম ঘটার সম্ভাবনা সত্যিই অত্যন্ত কম। আমি অন্তত ব্যক্তিগতভাবে সেটা বিশ্বাস করি না। অনেক ধন্যবাদ শুভময়বাবু আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। একটু মজা করেই বলি, রাজনীতিতে এত কিছু আছে, এত গুরুগম্ভীর কথা হলে একটু মজার কথা থাক। ভানু বন্দ্যোপাধ্যায়ের ওই কমিকটা নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে, কাশো গিয়া তোমার যত খুশি, আমি আর এর নিচে নামুম না। মানে বাঘের লেজের সাইজের কথা হচ্ছিল, একটা বাঘের লেজ নাকি 10 থেকে 12 ফুট। এর নিচে নামতে চাননি ভানুবাবু। বামেদের ভোট কি 5 আর 6% নিচে নামবে? যে যতই কাশাকাশি করুন, টানাটানি করুন। প্রশ্ন থাকলো, উত্তর পেতে 1 বছরের অপেক্ষা, কিন্তু তারও আগে একটা ছোট্ট বিরতি আছে। বিরতির অপেক্ষা না করে সরাসরি বিরতি। শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য মেডিকেল কাউন্সিল, আর সেই সিদ্ধান্তই খারিজ হয়ে গিয়েছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে কলকাতা হাইকোর্টে আজকে। তারপরে আর শান্ত থাকতে পারলেন না শান্তনু সেন, গোলাপের তোড়া সমেত সুদীপ্ত রায়কে পাঠিয়ে দিলেন একটা লম্বা চিঠি, যাতে প্রার্থনা করলেন তার মানসিক সুস্থতা।